তারা খুশি আছে। যেই মানুষের 1,000 টাকা হালাল পয়সার উপার্জন করার ক্ষমতা ছিল না, সে এখন 50 কোটি টাকার ডিল করে, তার ব্যাংক অ্যাকাউন্ট দেশে এবং বিদেশে সে টাকা নিয়ে যেতে পারে। ওকে, ঠিক আছে। আম, টাউট বাটপার কোটিপতিদের সাথে তার বৈষম্যতা একটু কমেছে, কিন্তু আমার মনে হয় না যে বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্য এই ছিল। আমরা এখন আমাদের বিপ্লবের পথ আমরা হারিয়ে ফেলেছি। আমরা কি চেয়েছিলাম আর কি হয়েছে সেটা আগের বক্তারা সুন্দর করে বলেছেন। কিন্তু আমরা যদি 5% উন্নতি চেয়েছি হাসিনা সরকারের চেয়ে, সেটা আমরা পাবো। 5%, 10% উন্নত মানের একটা একটা সরকার পাবো। তা আমি সেটা চাইনি। আমি কখনো ভাবিনি যে শেখ হাসিনার পরে এত নিম্নমানের একটা সরকার ক্ষমতায় আসবে। আমি কখনো ভাবিনি। আমার সবসময় স্বপ্ন ছিল যে এই দেশটা অনেক দূর চলে যাবে, এবং এটা মানে বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো হওয়াটা আমি অস্বাভাবিক কিছু মনে করিনি। এখন আমার কাছে এটা অসম্ভব লাগে। এরা যেই নষ্ট করেছে 1 বছর, এই কৈফিয়ত তারা কার কাছে দিবে আমি জানি না। কিন্তু তারা এমন কাজ করেছে যে দেশ থেকে তাদেরকে অনেককে পালাতে হবে। আমার কথা হলো যে বাংলাদেশে মন্ত্রী হওয়াটা, অনেক সরকার হয়েছে, প্রায় 2,000 লোক মন্ত্রী হয়েছে আমাদের ইতিহাসে। আপনারা একটু চিন্তা করেন, মন্ত্রিত্বতে ঢুকেছে সুনাম নিয়ে আর বের হয়েছে একই সুনাম নিয়ে কতজন মন্ত্রী আছে? খুব বেশি না, হাতে গোনা যায়। এনাদেরকে আমি বলতে চাই, তোমরা বাবা এমন কিছু করো না যার জন্য তোমাকে দেশ থেকে পালাতে হবে সামনের সরকার আসলে। কিন্তু তারা অনেককে এরকম কাজ করে ফেলেছে, এবং আপনারা দেখবেন যে তারা বর্ডার পার হবে। নতুন সরকার আসা মাত্রই তারা বর্ডার পার হবে, এবং সেটা বোধহয় তাদের জন্য বুদ্ধিমানের কাজ। টাকা পয়সা বিদেশে নিয়ে গেছে, ফ্যামিলিকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তারা বিদেশে যাবে। দেশের প্রতি এদের কোনো ইন্টারেস্ট নাই। এখন আমি এই সংস্কারের কথা অনেকে বলেছে, আমি এদের হাতে কোনো সংস্কারে বিশ্বাস করি না। এরা অসৎ, অদক্ষ, অশিক্ষিত, অর্ধশিক্ষিত। আসিফ মাহমুদকে, আসিফ নজরুলকে আমি অর্ধশিক্ষিতই বলবো। সে ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড ক্লাস ল ডিগ্রি নিয়ে সে আওয়ামী লীগের সাথে তদবির করে একটা প্রফেসরশিপ পেয়েছে। সে একটা শিক্ষিত লোকের কাতারে সে পড়ে না। এবং এদের হাতে সংস্কার দেওয়াটা, এটা বিরাট একটা একটা ভুল। আমি এটা মানি না। সামনের সরকার এসে সংস্কার করবে, কিন্তু এদের হাতে না। এত নিম্নমানের অর্ধশিক্ষিত লোকের হাতে আমাদের সংস্কার হতে পারে না। আর নির্বাচনের কথা, দেশে একেবারে হইচই লেগে গেছে, গ্রাম দেশে নির্বাচন হবে। আমিও সন্দেহ প্রকাশ করছি যে ফেব্রুয়ারির মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি হয়নি। আর আমি এদের হাতে তো কোনো সংস্কারের আহ, কথাই তো বিশ্বাস করি না। এদের হাতে যে নির্বাচন হতে পারে, নির্বাচন হবে, তারা বলেছে। নির্বাচনের প্রক্রিয়াটা কি? কোন সরকার ক্ষমতায় থাকবে? এরা থাকবে? এদের তো, এরা তো নিরপেক্ষ না। এদের তো একটা পার্টি আছে, সেই পার্টিকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা এখনই কাজ করছে সরকার থেকে। তো আমি এদেরকে বিশ্বাস করি না। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এই জিনিসটা আমাদের সবার দাবি। এখন আমরা এই দেশের জন্য কি চাই, এটা আপনারা খুব কেয়ারফুলি চিন্তা করেন। আমি একবার একটা কথাই জাস্ট বলি, আমাদের মধ্যে অনেক খুঁত আছে। একজন জার্নালিস্ট আমাকে বলছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সম্বন্ধে, যে এই লোকটা কি, সে এই পুরনো শার্ট পরে থাকে, তার ঘড়ি, তার মোবাইল, এগুলো সব পুরনো। আমি বললাম, ভাই আপনি কি চান এ দেশে, সেটা আপনারা ঠিক মতো আপনারা বুঝতে পারেননি। আপনারা কি চান? সস্তা ঘড়ি আর দামি মানুষ, না দামি ঘড়ি আর সস্তা মানুষ? কোনটা চান? আপনি তো পেয়েছেন ওবায়দুল্লাহ কাদেরের মতো লোক, সে $50,000 ঘড়ি পরে। আপনার ওটাতে খুশি, খুব সম্মানী একটা লোক, আপনার ওটাই সম্মান করেন। আর জাফরুল্লাহ চৌধুরী ক্যাসিওর 150 টাকার ঘড়ি পরে বলে আপনি ওকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। ইটস দ্য প্রবলেম ইজ নট বাইরের লোকের বা কোনো রাজনীতিবিদের, প্রবলেমটা হলো আপনাদের মধ্যে।
আপনারা কোন জিনিসটা সম্মান করেন আর কোন জিনিসটা সম্মান করেন না। আমি 35টা দেশে কাজ করেছি। বাংলাদেশের সম্বন্ধে, অর্থনীতি এবং আমাদের জনশক্তি সম্বন্ধে আমার একটা ধারণা হয়েছে, অন্য দেশের সাথে আমি তুলনা করতে পারি। আমি মনে করি আমাদের মালয়েশিয়া বা থাইল্যান্ডের পেছনে থাকার কোনো কারণ নাই নেতৃত্ব ছাড়া। আমাদের নেতৃত্বের মধ্যে অদক্ষতা এবং অনেক ধরনের সমস্যা থাকাতে আমরা পিছিয়ে আছি। কিন্তু আমার জনগণ যে হাই কোয়ালিটি, আমরা যে দুবাইতে এয়ারপোর্ট চালায়, বাঙালিরা চালায়। এয়ারপোর্ট এবং সব দামি হোটেলগুলি বাঙালিরা চালায়। দুবাইয়ের সবচেয়ে বড় স্কাই স্ক্রেপার বানিয়েছে কার ডিজাইনে, আপনারা কেউ জানেন? আপনারা কখনো দেখবেন ওই নামটা লেখা আছে, সে বাংলাদেশের মানুষ, ডক্টর এফ আর খান। ওকে, এফ আর খান এটা কোন দেশি লোক? বাংলাদেশি লোক। সেই বাংলাদেশে এসে সে চেষ্টা করেছিল আর্কিটেকচারাল ফার্ম করতে, কিন্তু তাকে দেশ থেকে বের করে দিয়েছিল, তাকে কোনো কাজ কেউ দিবে না, কারণ এত বিদেশি পড়ালেখা করার লোক দরকার নাই আমাদের, আমরাই তো ভালো আছি। আমাদের তো অর্ধশিক্ষিত ভাল লাগে, আমরা আসিফ নজরুলের লোককে আমরা সহ্য করেছি, এবং এটাই আমাদের বড় একটা দোষ, এই অর্ধশিক্ষিত লোককে সহ্য করা। ইউ ক্যানট একসেপ্ট দ্যাট। আমরা সেকেন্ড ক্লাস জিনিস একসেপ্ট করব না, আমরা এটাই প্রথমে ঠিক করতে হবে। আর দেশের মধ্যে যে ঐক্য মত আপনারা খুঁজছেন সেটা আছে এখন। আমি মনে করি জনতা পার্টির থেকে এই ধরনের একটা উদ্যোগ নিলে, আমি মনে করি, আমি তো আসবই, অনেক দল আসবে, এবং এই উদ্যোগটা তাড়াতাড়ি তাদের নেওয়া উচিত। কারণ দেশে কয়েকটা পার্টি এবং কয়েকটা ফেভারিট গ্রুপ, তাদের ইচ্ছা মতে সব কিছু হবে, নির্বাচন হবে, সংস্কার হবে, আমি এটা মানি না। জনগণের ভয়েস যদি না থাকে, এই সংস্কারে কোনো দাম নেই, এবং জনগণ এটাতে আপত্তি জানাবে। আমি মনে করি নতুন একটা বিপ্লব হতে পারে, কিন্তু বারবার বিপ্লব হওয়াটাও একটা খারাপ জিনিস। এটা অস্থিত অস্থির দেশে একটা অস্থিরতা, একটা অস্থির হওয়া একটা লক্ষণ, এটা ভালো না, এটা আমাদের জন্য বিশেষ করে বিনিয়োগকারীদের কাছে এটা খুব আপত্তিকর এবং তারা খুব ভয় পায়। এখন দেশে স্থিতিশীলতা ফেরত আসবে কি করে, এটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এই সরকারের মধ্যে তাদের ভরসা হয়নি। আমাদের নীতি নির্ধারকদের যে কাজে কেউ তাদের সাহস বাড়েনি, কনফিডেন্স বাড়েনি, এবং এই জিনিসটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে অর্থনীতিতে। এদের উপরে কারো ভরসা নাই, দেশি বিনিয়োগকারী বা বিদেশি বিনিয়োগকারী, কোনো গ্রুপের মধ্যে এদের উপরে ভরসা নাই। সো এটা একটা খুব মারাত্মক জিনিস। তা আমি মনে করি যে আমাদের কোয়ালিটি, মানুষের কোয়ালিটি এমন যে আমরা উঠে আসতে পারবো, কিন্তু এই নেতৃত্বে না। সরি, প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং ওনার এনজিও ওয়ালাদের যে সরকার করেছেন, এটাতে মানুষের কোনো উন্নতি হবে না, এবং আমাদের জুলাই অগস্টের বিপ্লবী ছেলেদের রক্তের বিনিময়ে আমরা কি পেয়েছি, এটা নিয়ে আমাদের সবার মধ্যে একটা প্রশ্ন থাকবে এবং দুঃখ থাকবে। এতগুলি বাচ্চা মরলো কেন? এই সরকার যে কত অপদার্থ, আমাদেরকে প্রত্যেক সপ্তাহে তাদের জানানো উচিত, প্রত্যেক বৃহস্পতিবার, যে এই সপ্তাহে আমরা কি করেছি, শেখ হাসিনা এবং তার খুনিদেরকে দেশে আনার ব্যাপারে আমরা কি করেছি, জানানো উচিত এই সরকারের। খুব লং প্রেস কনফারেন্স দিতে হবে না, শর্ট একটা স্টেটমেন্ট দিক যে এই সপ্তাহে আমরা ইন্ডিয়ানদেরকে এই বলেছি। একে দেশে আনাটা খুব জরুরি। দেশে কোনো আইনের শাসন প্রতিষ্ঠান, কোনো আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনারা শেখ হাসিনাকে দেশে এনে বিচার না করাটা খুব মারাত্মক ক্ষতি হচ্ছে, এবং ভারতীয়দেরকে এটা বোঝানো উচিত। এবং আমি মনে করি একটা, ওখানে তারা বলে এটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকার এবং ইন্ডিয়ান মিডিয়াতে বলা উচিত যে আমাদের এখানে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, এবং এই মহিলাকে, এই ক্রিমিনাল মহিলাকে, খুনি মহিলাকে দেশে এনে দেশের মাটিতে আমরা, আমাদেরকে বিচার করতে হবে। আমরা সবাই যারা আছি এখানে আমরা জানি যে এটা খুব গুরুত্বপূর্ণ। শহীদদের
বাবা মারা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কি করছি, কিসের কেন শহীদ হলো তাদের বাচ্চারা, শেখ হাসিনার বিচার কেন হচ্ছে না, তাদের প্রশ্নে উত্তর এই সরকার কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। তোমাদের ঠিক আছে পারলে না, কিন্তু তোমাদের চেষ্টা সম্বন্ধে আমি প্রত্যেক সপ্তাহে বুলেটিন চাই যে আমরা এই সপ্তাহে এটা চেষ্টা করেছি। তাদের মধ্যে একেবারে চুপ তারা, এ ব্যাপারে কোনো কিছুই বলে না, তারা মিনমিন করে। এখন নিরামিষ খেয়ে এই দেশ শাসন করা যাবে না, আই এম সরি। এনিওয়ে, একদিন হয়তো ভালো কিছু হবে এ দেশে, কিন্তু এই মুহূর্তে আমি ভালো কিছু দেখছি না। এবং নির্বাচন সম্বন্ধে আমার খুবই মানে অসন্তোষ বলবো না, আমার আমি উদ্বিগ্ন, আমি ভয় পাচ্ছি যে আমাদের দেশের মানুষের আশা পূরণ হবে না এই সরকারের অধীনে। অনেক ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকেন এবং জনতা